কৃষক বিদ্রোহের ওপর সমালোচনা করে একটা আর্টিকেল লেখার জন্য কয়েকদিন হলো নদিয়ার হরিণঘাটা গ্রামে এসেছে রাহুল। কৃষক বিদ্রোহের সময় নদিয়া জেলার বিদ্রোহীদের ঘাঁটি ছিল এই হরিণঘাটা গ্রাম। নানান জায়গায় নানান তথ্য পাওয়ার পর এখন ওর কাজ প্রায় শেষের মুখে। তবে নদিয়ার কালাকান্ডার উৎসব নাকি বেশ জাঁকজমক করে পালন করা হয়। এই কথা শুনে আজ দিনটা এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও। সব ঠিক থাকলে আগামীকাল সকালেই বাড়ি ফিরবে। রাহুল যে হোটেলে আস্তানা গেড়েছে তার নাম হরিণকুঠি লজ। দুপুরে রাহুল খাবার জন্য ডাইনিং রুমে যেতে একটা গলার শব্দ শুনতে পায়। Hello, young man. Nice to meet you. গলার আওয়াজ অনুসরণ করে রাহুল দেখল একজন ইংরেজ সাহেব তার দিকে এগিয়ে আসছে। তারপর সাহেব রাহুলকে অবাক করে দিয়ে বাংলায় বললেন, নমস্কার, আমার নাম ডেভিড ভিলো। রাহুল নিজেকে সামলে নিয়ে সাহেবকে অনুসরণ করে বলল, নমস্কার, আমি রাহুল। কিন্তু আপনি এত ভালো বাংলা বলতে শিখলেন কি করে? রাহুলের কথার উত্তরে সাহেব বললেন, আমি একজন ভাষাবিদ। কিছুদিন হলো ক্যালকাটা ইন্টারপ্রেটারের জব করতে এসেছি। সাহেবের কথা শুনে রাহুল জবাব দিল, তা আপনি এই হরিণঘাটায় কি করছেন? আমাদের ফ্যামিলি হিস্ট্রি মানে পারিবারিক ইতিহাসে বলা আছে আমার কোনো একজন অ্যানসেস্টর এইখানে থাকতেন। এখন ক্যালকাটায় আমার অফিস, ছুটিও পেয়েছি, তাই এখানে চলে এলো। তারপর রাহুল সাহেবের সাথে খানিকক্ষণ কথা বলে নিজের ঘরে চলে গেল। তবে হঠাৎ একটা আশ্চর্যের বিষয়, এতক্ষণ হোটেলের আশেপাশে অনেক পাখি, কুকুর, বেড়াল ইত্যাদি নানান পশু ডাকাডাকি করছিল। তবে হঠাৎ করেই যেন ওর আশেপাশে সব ভীষণ শান্ত হয়ে গেছে। শান্ত জায়গা রাহুলের খারাপ লাগে এমন নয়, তবে এমন একটা অচেনা জায়গায় এত নিস্তব্ধতা মোটেই ভালো সংকেত লাগলো না রাহুলের। মনটা হঠাৎ করেই বিক্ষিপ্ত হয়ে উঠল ওর। রাহুলের মনে হঠাৎ যেন কেউ বলে উঠল, এখানে এমন কিছু ঘটতে চলেছে যেটা হওয়া মোটেও উচিত নয়। রাহুল নিজের মনটা শান্ত করার জন্য নিজের বানানো আর্টিকেলটা নিয়ে বসল। তবে সূর্য ডুবতেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। সন্ধ্যা হতেই রাহুলের গায়ে রীতিমতো তীব্র গরম হাওয়া লাগতে শুরু করলো। তবে আজব বিষয়, এটা নভেম্বর মাস, তাই এত গরম হাওয়া দেবার কথাই নয়। আর আরো আশ্চর্যের বিষয় হলো, হাওয়াটা দিচ্ছে পশ্চিমের পুরা মাঠটার দিক থেকে। রাহুল চারিদিকে তাকিয়ে বুঝল এই গরম হাওয়া শুধু ওর একার গায়েই লাগছে, কারণ জানলার পাশে থাকা ছোট্ট গাছটার পাতা বিন্দুমাত্র নড়ছে না। তবে এই বিষয়টাকে অত তোয়াক্কা না দিয়ে রাহুল বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ রাহুলের ঘুমটা ভেঙে যায়। রাহুল উঠে বসে শুনতে পায় অনেক গোঙানির আওয়াজ আশেপাশ থেকে আসছে। তখন ঘড়িতে প্রায় রাত 2 বাজে, মানে এখনো অনেক রাত। রাহুল নিজের ঘরে জেগে বসে আছে, কেননা ওর মনে হচ্ছে যা অঘটন ঘটার তা আজ রাতেই ঘটবে। ঠিক এমন সময় রাহুল মাথা ঘুরিয়ে গোঙানির আওয়াজ অনুসরণ করল। হঠাৎ ওর চোখে পড়ল পশ্চিম দিকের পুরা মাঠ থেকে অসংখ্য মৃতদেহ হোটেলটাকে ঘিরে ফেলেছে, আর প্রতিটা মৃতদেহ দাউ দাউ করে জ্বলছে।
মাংস পোড়ার বীভৎস গন্ধে চারপাশ ভরে গেছে। রাহুল দেখতে পেল হোটেলের দুজন কর্মচারী ছুটে পালাচ্ছে, কিন্তু সেই জ্বলন্ত মৃতদেহগুলো সেদিকে না তাকিয়ে এগিয়ে চলল ডেভিডের ঘরের দিকে। রাহুল বুঝল সময় যেন ভীষণ ধীর হয়ে গেছে। বাইরে জ্বলন্ত আগুনের শিখাগুলো দেখা যাচ্ছে, যেগুলো ভীষণ ধীরে নড়ছে। নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যাচ্ছে। রাহুল চিৎকার করে উঠল, অগ্নিবেদন, অগ্নিবেদন। ভয়ার্ত কণ্ঠে চেঁচাতে চেঁচাতে ব্যাগটা পিঠে বেঁধে নিয়ে তারপর দৌড়ে দরজা খুলে নিচে নামতে শুরু করলো। তবে ততক্ষণে অগ্নিবেতারের দল হোটেলের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ডেভিডকে ঘিরে ফেলেছে। তবে রাহুল যতই সিঁড়ি ভাঙছে, সিঁড়িগুলো যেন শেষ হওয়ার নামই করছে না। প্রতিটা ধাপ নামতে সময় লেগে যাচ্ছে অস্বাভাবিকভাবে 1 থেকে 2 মিনিট। রাহুল আরো লক্ষ্য করলো প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে যে আগুনের ছায়া ভেসে উঠছে, সেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সব দৃশ্য। কৃষকদের চিৎকার, আগুনে পুড়ে যাওয়া গ্রাম, আর সাথে একজন ইংরেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে অট্টহাসি। রাহুল বুঝতে পারল এটা শুধু বর্তমান নয়, অতীত আর বর্তমান একসাথে মিশে গেছে। এ যেন এক অভিশপ্ত সময় চক্র, যেখানে কালাকাণ্ডের রাত বারবার ফিরে আসছে আর দেখাচ্ছে তার কালো সত্য। শেষমেশ যখন রাহুল নিচে পৌঁছলো, তখন ভোরের প্রথম আলো ফোটার মুখে। ততক্ষণে অগ্নিবেতালরা ডেভিডকে ঘিরে ফেলেছে। রাহুল বুঝল এখানে একমাত্র ওর গুরুর শেখানো বিদ্যা কাজে আসবে। রাহুল চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। প্রতিমায়স্তিং কর্তব্যনবের নিবোধয়ং পূজয় গন্ধ পুষ্যাদে সন্নিধয়ং পাশমুদ্রায়া। ঠিক এমন সময় রাহুলের মন্ত্র পাঠ শুরু করতেই শূন্য থেকে একাধিক জলের তৈরি ফাঁস বেরিয়ে এসে সবকটা অগ্নি বেতালকে বেঁধে ফেলল। তবে সেই অবস্থাতেও বেতালগুলো ডেভিডের দিকে এগিয়ে আসার অনেক চেষ্টা করছে, কিন্তু এমন শক্ত ফাঁস থেকে বের হতে ওরা পারল না। শেষে ভোরের প্রথম আলো ফুটলে ওগুলো শেষবারের মতো চিৎকার করে মিলিয়ে গেল। জয়গন্ধ পুষ্যাদে সন্নিধয়ং পাশমুদ্রায়া। পরের দিন পুরা হোটেলের সামনে বসে রাহুল ডেভিডের প্রশ্নের উত্তরে নিজের আর্টিকেল খুলে বলতে থাকলো, এই হরিণঘাটা জায়গাটা অতীতে আফিম চাষের জন্য বিখ্যাত ছিল, আর এখানকার কুখ্যাত আফিমকর ছিল আপনার পূর্বপুরুষ স্যার উইলিয়াম ডেভিড, যার কথা আপনি বলেছিলেন কাল দুপুরে। 1870 সালে কৃষক বিদ্রোহের সময় স্যার উইলিয়াম ডেভিড এখানকার চাষিদের একটা গ্রামের সবাইকে পুড়িয়ে মেরে দিয়েছিল, আর সেই গ্রামটা ছিল ওই মাঠের উপর, আর এই হোটেলটা ছিল হরিণকুটি। যেদিন স্যার উইলিয়াম ডেভিড সবাইকে পুড়িয়ে মেরেছিল সেদিন ছিল এই গ্রামের কালাকাণ্ডের উৎসব, আর এই দিন হলো পূর্ণিমা। তাই এই রাতেই সব মৃত কৃষকেরা জেগে উঠেছিল, আর আপনি যেহেতু স্যার উইলিয়াম ডেভিডের বংশধর, তাই আপনাকে পুড়িয়ে মেরে নিজেদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছিল ওরা। যদিও আমি তাদেরকে শান্ত করে দিয়েছি, তাহলেও এই জায়গাটা আপনার জন্য আর নিরাপদ নয়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। সেদিন ভোরবেলায় বাড়ি ফেরার জন্য রওনা দিল রাহুল। ট্রেনের ফাঁকা কামরায় স্থানীয় নিউজ পেপার খুলে বসল। এটা ওটা দেখতে দেখতে ওর নজর পড়ে
কালকের আগুন লাগার খবরটা ছোট করে বেরিয়েছে পেপারে। রাহুল পড়তে থাকলো, গতকাল রাতে নদিয়ার হরিণঘাটা গ্রামের হরিণকুঠি লজে আগুন লাগে। লজের সমস্ত স্টাফ ও গেস্টরা ঠিক সময় বেরিয়ে আসতে পারায় কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু লজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লজ কর্তৃপক্ষ জানিয়েছেন তারা খুব তাড়াতাড়ি লজটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। কাগজটিকে ভাঁজ করে একটা দীর্ঘশ্বাস ফেলল রাহুল। তারপর মাথা তুলতেই দেখতে পেল ওর ঠিক সামনের সিটে এক নারীর আবির্ভাব ঘটেছে। তবে আশ্চর্যের বিষয়, এই নারী হঠাৎ করে এলো কোথা থেকে? ট্রেন তো এর মাঝে থামেনি। রাহুল ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তবে হঠাৎ সে নারী বলে উঠল, তুমি ডেভিডকে বাঁচালেও ওই বংশের ওপর থেকে বিপদ দূর হয়নি। রাহুল শান্ত দৃষ্টিতে জিজ্ঞেস করল, কি? কিন্তু তুমি কে? তমস্বিনী কিছুক্ষণ চুপ করে বলল, সনটা ছিল 1870। 1870 সালের সেই রাতে যে গ্রামটা পুড়েছিল, আমি ছিলাম সেই গ্রামের পূজারিণী। গুরুমায়ের দেওয়া দীক্ষায় স্বাভাবিক স্তরের কিছু শক্তি আমি পেয়েছিলাম, কিন্তু সেই শক্তি ওই হিংস্র জানোয়ারদের আটকানোর জন্য পর্যাপ্ত ছিল না। আমি শেষ মুহূর্তে মন্ত্র পড়েছিলাম ঠিকই, কিন্তু হায় কপাল, দুর্ভাগ্যবশত কাউকে বাঁচাতে আমি পারিনি, শুধু তাদের আত্মাগুলোকে বেঁধে রাখতে পেরেছিলাম। কি নির্মম ওরা! তাই আমি এখনো না পুরো জীবিত আর না পুরো মৃত, মাঝখানে আটকে গেছি। এই অভিশাপের সঙ্গে বাঁধা আমি আজও ওদের রক্ষা করে চলেছি, আবার সতর্কও করি, কারণ এই অভিশাপ শেষ হয়নি, শেষ হবার নয় এটা। রাহুল ধীরে ধীরে বলল, তাহলে আমিও কি এই অভিশাপে জড়িয়ে পড়লাম? তমস্বিনী কিছু বলল না, শুধু মুখ তুলে রাহুলের দিকে দেখল। রাহুল আবার বলল, তবে আবার দেখা হবে। তমস্বিনী এবার হালকা হাসল। তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে সে বলল, যখন সময় ডাকবে আমি আবার আসব, তোমাকেও আসতে হবে।